স্বাভাবিকভাবে চলতে থাকা এই পৃথিবী হঠাৎ করেই অদ্ভুত আচরণ শুরু করে। একদিন দেখা যায় চাঁদ তার কক্ষপথ ছেড়ে ধীরে ধীরে এগিয়ে আসছে পৃথিবীর দিকে, যার ফলে মুহূর্তেই শুরু হয় ভয়াবহ ঝড়, বন্যা আর ভূমিকম্প। কিন্তু ঠিক কী কারণে চাঁদ তার কক্ষপথ থেকে ছিটকে পড়েছে, এই প্রশ্নের উত্তর খুঁজতে ব্রায়ান নামের এই মহাকাশচারী নেমে পড়ে এক ভয়ঙ্কর মিশনে। তাদের এই অবিশ্বাস্য মিশনটি যে কতটা দমবন্ধকর হতে পারে তা এই ভিডিও না দেখলে বুঝতেই পারবে না। তাই তোমাদের জন্য আমি সামিয়া হাজির হয়ে গেলাম মুনফল নামের এই অসাধারণ মুভিটির এক্সপ্লেনেশন নিয়ে। তো চলো ভিডিওটিতে একটা লাইক দিয়ে শুরু করি আজকের মুভি এক্সপ্লেনেশন। মুভির শুরুতেই আমরা দেখতে পাই নাসার রকেট দিয়ে একটা স্পেসশিপ মহাকাশে পাঠানো হচ্ছে। আসলে চাঁদের আশেপাশে একটি স্যাটেলাইটের সমস্যা হয়েছে, তাই নাসার 3 জন অ্যাস্ট্রোনট সেখানে পাঠানো হয়। এখানে আমরা তাদের 3 জনকে মহাকাশে কাজ করতে দেখি। এর মধ্যে ব্রায়ান হার্পার একজন হাসি খুশি মানুষ, আর এলসন মার্কাস কাজের প্রতি খুব সিরিয়াস থাকে। তারা দুজন স্পেসশিপ থেকে বের হয়ে বাহিরে কাজ করছিল। এদিকে আমরা জোসিন্ডা ফাউলার নামের একজনকে দেখতে পাই। সে স্পেসশিপের ভেতর থেকে তাদের সাহায্য করছে। তখন আমরা জানতে পারি যে জোয়ের কিছুদিন আগেই বিয়ে হয়েছে, তাই তার হানিমুনে যাওয়ার কথা ছিল, কিন্তু সে সেখানে না গিয়ে মহাকাশে চলে এসেছে। এ নিয়ে ব্রায়ান তার সাথে মজা করতে থাকে। তাদের কথাবার্তা ও কাজের ধরন দেখে বোঝাই যায় তারা 3 জনই কাজটা খুব এনজয় করছে। তবে হঠাৎ তাদের স্পেসশিপে কিছু সমস্যা হয়। ঠিক সেই সময় মার্কাস অদ্ভুত কিছু তাদের দিকে এগিয়ে আসতে দেখে। ওই জিনিসটাকে কোনো কিছুর ঝাঁক মনে হচ্ছিল, কিন্তু কিছু বুঝে ওঠার আগেই ঝাঁকটা তাদের উপর আক্রমণ করে বসে। এমন আকস্মিক ঘটনায় তারা সবাই দিশেহারা হয়ে পড়ে। মার্কাস এই আঘাতে কিছুটা দূরে ছিটকে পড়ে, আর তার স্পেসশিপের সাথে সেফটি বেল্টটা ছিঁড়ে যায়। তখন সে চিৎকার করে ব্রায়ানকে ডাকতে থাকে। দেখা যায় ব্রায়ানের শরীরে তখনও সেফটি বেল্ট আছে, তাই সে মার্কাসকে বাঁচানোর চেষ্টা করে এবং একসময় ধরেও ফেলতে সক্ষম হয়। কিন্তু তখনই তাদের স্পেসশিপটি নিয়ন্ত্রণ হারিয়ে ঘুরতে থাকে, আর সেফটি বেল্টের কারণে ব্রায়ান স্পেসশিপের দিকে চলে যায় এবং তার চোখের সামনে মার্কাস মহাকাশে হারিয়ে যায় চিরতরে। তবে এখানে সে কিছুই করে উঠতে পারে না। এরপর দ্রুত সে স্পেসশিপের ভেতরে ফিরে আসে। সেখানে জো তখনও অজ্ঞান অবস্থায় ছিল। ব্রায়ান তখন কোনো মতে স্পেসশিপটিকে স্টেবল করতে সক্ষম হয়। তবে তখনই সে এক অদ্ভুত এবং ভয়ঙ্কর দৃশ্য দেখতে পায়, যেখানে এই ঝাঁকটি চাঁদের পৃষ্ঠে ড্রিল করে তার ভেতরে ঢুকে যাচ্ছিল। এরপর আমাদের 18 মাস পরের দৃশ্য দেখানো হয়, যেখানে আমরা ব্রায়ানের স্ত্রী লিন্ডাকে দেখতে পাই। অনেক দিন ধরে বাড়ি ভাড়া না দেওয়ার কারণে তাদের এই বাড়ি ছেড়ে দিতে হচ্ছিল। সেখানে ব্রায়ানের ছেলে সানিকেও দেখা যায়। সে একটা ভিডিও দেখছিল। সেই ভিডিও থেকেই আমরা জানতে পারি মার্কাসের মৃত্যুর জন্য নাসা ব্রায়ানকেই দায়ী করছে। যদিও ব্রায়ান বারবার সেদিনের সেই অদ্ভুত জিনিসটির কথা বলে যাচ্ছিল, কিন্তু নাসার কেউই সেটা বিশ্বাস করে না। তাদের ধারণা আঘাতটা গ্রহাণু বা সৌরঝড়ের থেকে হতে পারে, কিন্তু এগুলো হলে মার্কাসের মারা যাওয়ার কথা না। আর সেই সময় জো অজ্ঞান ছিল বিধায় সেও সঠিকভাবে কিছু বলে উঠতে পারে না। তাই নাসা ধরেই নেয় এখানে ব্রায়ানেরই ভুল ছিল, তাই তাকে চাকরি থেকে বের করে দেওয়া হয়। আর এর প্রভাব তার পার্সোনাল লাইফেও পড়ে, যেখানে তার স্ত্রী তাকে ছেড়ে চলে যায়। এরপর সিন শিফট হয়ে 12 বছর পর অর্থাৎ বর্তমানে চলে আসে। এখানে আমরা কেসি হাউসম্যান নামের একজন লোককে দেখতে পাই, যে কিনা সাধারণ মানুষের মতোই জীবনযাপন করত। তবে সে ছিল বেশ মেধাবী একজন কনস্পিরেন্সি থিওরিস্ট, অর্থাৎ সে মহাকাশের বিভিন্ন জিনিস নিয়ে গবেষণা করত। তবে সরাসরি নাসা বা অন্য কোনো বড় সায়েন্স কোম্পানির সাথে সে কোনো সম্পর্ক করে উঠতে পারেনি। তাই সে নিজেই তার মেধা দিয়ে বিভিন্ন জিনিস নিয়ে গবেষণা করে। এখন কেসি চাঁদ নিয়ে কাজ করছে, কারণ তার ধারণা চাঁদের ভেতরে কোনো একটা ঝামেলা আছে। কিছুক্ষণ পর কেসির মোবাইলে তার গবেষণার একটি রিপোর্ট আসে, যা দেখে রীতিমতো তার মাথা ঘুরে যায়। এখানে সে দেখতে পায় চাঁদ তার অরবিট থেকে কিছুটা সরে গেছে, অর্থাৎ এতদিন চাঁদ যেই অবস্থানে ছিল এখন আর সেই অবস্থানে নেই। সেটি ধীরে ধীরে আমাদের পৃথিবীর দিকে আগাচ্ছে। এটা দেখে কেসি এক মুহূর্ত দেরি না করে নাসায় ফোন করে সেখানকার ডিরেক্টরের সাথে কথা বলতে চায়। তবে স্বাভাবিকভাবেই সে তাদের সাথে কন্ট্রাক্ট করে উঠতে পারে না। অন্যদিকে আমরা জোকে দেখতে পাই, যে কিনা এখন নাসার ডেপুটি ডিরেক্টর। এখানে জোকেও জানানো হয় যে চাঁদ নিজের অবস্থান থেকে সরে যাচ্ছে, আর তার ভেতর থেকে ধোঁয়ার মতো অদ্ভুত কিছু বের হচ্ছে। এখন তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো, সেটা চাঁদের ভেতর থেকে বের হওয়া সেই ঝাঁক। অন্যদিকে কেসি বারবার নাসায় ফোন দিয়ে ডিরেক্টরের সাথে কথা বলতে চায়,
কিন্তু তাকে সেই সুযোগ দেওয়া হয় না। তবে সেই সময় কেসি একটা নিউজ পেপার পায়, আর সেখান থেকেই সে জানতে পারে আজ ব্রায়ানের একটা প্রোগ্রাম আছে। তখনই কেসির মাথায় আসে যে ব্রায়ান একসময় নাসায় কাজ করেছে, তাই হয়তো সে তাকে সাহায্য করতে পারবে। তাই সে তাড়াতাড়ি সেই প্রোগ্রামে গিয়ে উপস্থিত হয়। সেখানে গিয়ে সে দেখতে পায় তেমন কোনো মানুষই আসেনি, শুধু কিছু ছোট ছোট স্কুলের ছাত্রছাত্রীরা চাঁদ সম্পর্কে জানার জন্য ব্রায়ানের জন্য অপেক্ষা করছে। কিন্তু ব্রায়ান তখনও আসেনি। তখন কেসি সবাইকে চাঁদ সম্পর্কে বলতে শুরু করে। অন্যদিকে ব্রায়ান ঘুম থেকে কোনো মতে উঠে সেখানে এসে উপস্থিত হয়। তখন তাকে দেখা মাত্রই কেসি তাকে জানায় যে তাকে দ্রুত নাসার ডিরেক্টরের সাথে কথা বলিয়ে দিতে, কেননা সে একটা ভয়ঙ্কর তথ্য আবিষ্কার করেছে। জবাবে ব্রায়ান জানায় তার সাথে এখন আর নাসার কোনো সম্পর্ক নেই, কিন্তু তবুও সে কিছু কাগজ দেখিয়ে বলে যে চাঁদ ধীরে ধীরে নিজের কক্ষপথ থেকে সরে যাচ্ছে, আর সেটা পৃথিবীর দিকে ধেয়ে আসছে। এখন সকাল সকাল এমন উদ্ভট কথা শুনে ব্রায়ান সিকিউরিটি গার্ড ডেকে তাকে বের করে দেয়। তবে যাওয়ার সময় কেসি তার রিপোর্টের কাগজগুলো ছুঁড়ে দিয়ে বলে সময় পেলে এগুলো দেখে নিও আমি ঠিক ছিলাম কিনা। কিন্তু তবুও ব্রায়ান সেগুলোর তোয়াক্কা না করে তার ডাস্টবিনে ফেলে দেয়। এদিকে রাতে বাড়ি ফিরে সে নিউজে দেখতে পায় তার ছেলেকে পুলিশ অ্যারেস্ট করেছে বেপরোয়াভাবে গাড়ি চালানোর জন্য, যার ফলে পরের দিনই সে কোর্টে যায় ছেলেকে ছাড়িয়ে আনতে। তবে সেখানে প্রসিকিউটরের সাথে তার বেশ বাদবিতণ্ডা হয়, কেননা ব্রায়ান এখানেও অ্যারোগেন্সি দেখাচ্ছিল, যার ফলে তার ছেলের বেল বিচারপতি রিজেক্ট করে দেয়। এখানে আমরা জানতে পারি যে ব্রায়ানের ছেলের পক্ষে যে উকিল লড়ছিল তাকে হায়ার করেছিল তার এক্স ওয়াইফের বর্তমান স্বামী টম লোপেজ। সে তখন ব্রায়ানকে কল দিয়ে তার এমন আচরণের জন্য তাকে কথা শোনাচ্ছিল। অন্যদিকে আমরা দেখতে পাই কেসি দেখা করতে গিয়েছে তার অসুস্থ মায়ের সাথে। কেসির মা দীর্ঘদিন ধরে স্মৃতিহীনতার অসুখে ভুগছে, ফলে তার মা মনে করে যে কেসি হয়তো নাসাতে জব করে। তবে এখানে কেসি তখন মাকে বলতে থাকে, আমি নাসায় জব না করলেও আমার কাছে এমন এক তথ্য আছে যা তাদের মাথা ঘুরিয়ে দেবে, কিন্তু তারা তো আমার কথায় পাত্তাই দিচ্ছে না। এসব শুনে তার মা তাকে সাহস দিয়ে বলে যে এভাবে না হলে তুমি অন্য পথ বেছে নাও, দেখবে তারা তোমার কথা অবশ্যই শুনবে। মায়ের এমন সরল কথা শুনে কেসি আবারও মোটিভ হয়। এদিকে নাসার ডিরেক্টর ইতিমধ্যেই জানতে পেরেছে যে চাঁদ ধীরে ধীরে এগিয়ে আসছে পৃথিবীর দিকে, আর ব্যাপারটি যদি সত্যিই হয় তাহলে চাঁদ একসময় এসে পৃথিবীর উপর আছড়ে পড়ে পুরো পৃথিবীকে ধ্বংস করে দেবে। এভাবেই যদি চলতে থাকে তাহলে আর মাত্র 3 সপ্তাহের মতো সময় আছে চাঁদ পৃথিবীতে আছড়ে পড়ার। কিন্তু তখনই তারা চাঁদের মধ্যে একটা গর্ত আবিষ্কার করে। তাদের ধারণা এই গর্তের কারণেই হয়তো চাঁদ তার কক্ষপথ থেকে সরে গিয়েছে, তাই এটিকে যদি বন্ধ করা যায় তাহলে হয়তো সিচুয়েশন কন্ট্রোলে আনা যাবে। এখানে তখন জো জানায় সেটা বন্ধ করতে হলে আমাদের স্পেশাল এক স্পেসশিপ নিয়ে সেই সুড়ঙ্গের মধ্যে যেতে হবে। এসব শুনে ডিরেক্টর এই নিউজ বাহিরে না লিক করার জন্য আদেশ দেয়, কিন্তু দেখা যায় কেসি ইতিমধ্যেই তার সব রিসার্চ ইন্টারনেটে পাবলিশ করে দিয়েছে। ফলে পুরো বিশ্বের মানুষের মধ্যে পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার আতঙ্ক ছড়িয়ে পড়ে। এখন যেহেতু বিষয়টা পাবলিক হয়েই গেছে, তাই নাসা এবার একটা প্রেস মিটিংয়ের আয়োজন করে। সেখানে জানানো হয় যে এটা সত্যি যে চাঁদ তার কক্ষপথ থেকে সরে যাচ্ছে, কিন্তু দ্রুতই এটাকে সমাধান করার জন্য তারা কাজ করে যাচ্ছে। তবে আমরা দেখতে পাই যতই মিথ্যা আশ্বাস দেওয়া হোক না কেন, ইতিমধ্যে চাঁদ পৃথিবীর বেশ কাছে চলে আসার কারণে শুরু হয় নানান ধরনের ভয়ঙ্কর বিপর্যয়। যেমন শহরে শুরু হয় প্রবল ঝড়, বৃষ্টি ও বন্যা। ঠিক এমনই পরিস্থিতিতে ব্রায়ানের এক্স ওয়াইফ রাস্তার জ্যামে আটকে যায়। তখনই তাকে টম কল দিয়ে জানায় চাঁদের জন্যই এমনটা হচ্ছে এবং সামনে আরো বড় বিপদ আসতে চলেছে। তাই সে দ্রুত অ্যাসপেন নামের স্থানে চলে যেতে চায়, কারণ এই স্থানটা পৃথিবীর সবচেয়ে উঁচু জায়গার মধ্যে অন্যতম। ফলে বন্যা বা সুনামি হলে তারা সুরক্ষিত থাকবে। কিন্তু তখন ব্রেন্ডা জানায় যে সে কিছুতেই তার ছেলে সানিকে ছাড়া এখান থেকে যেতে পারবে না। তবে টম কথা দেয় সে যেভাবেই হোক সানির জামিন করে তার কাছে নিয়ে আসবে। অন্যদিকে নাসা একটা স্পেসশিপকে চাঁদে পাঠিয়ে দেয় এই বিপদ মোকাবেলা করার জন্য। আর এই নিউজ বাহিরে চলে এলে সবাই বুঝতে পারে যে আসলে পৃথিবীতে ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে। ফলে সব জায়গায় লুটপাট চলতে থাকে। এছাড়াও অনেক মানুষ আশ্রয় নিতে থাকে পাহাড়ের চূড়ায়। এদিকে ব্রায়ান টিভিতে দেখতে পায় বিশিষ্ট বিজ্ঞানীরা একত্রিত হয়ে চাঁদের দিকে নজর রাখছে। তাদের মধ্যে কারো কারো ধারণা যে চাঁদের ভেতরে হয়তো কোনো বিশাল কৃত্রিম বস্তু লুকানো আছে, যাকে বলা হয়ে থাকে মেগা স্ট্রাকচার।
মূলত এই মেগা স্ট্রাকচার গ্রহের মতো বড় হলেও আসলে কৃত্রিমভাবে বানানো, অর্থাৎ হতেও পারে মানুষ কিংবা এলিয়েন দ্বারা এই চাঁদকে বানানো হয়েছে। তবে এই কৃত্রিম মেগা স্ট্রাকচার চালাতে হলে দরকার শক্তি, সেটা তাহলে কোথা থেকে আসছে? এর উত্তরে তাদের ধারণা যে চাঁদের মধ্যে একটা ছোট্ট তারা রয়েছে, হয়তো সেটাই হলো এর শক্তির উৎস। আসলে এইসব বিষয় নিয়ে বিজ্ঞানীদের অনেক আগে থেকেই অদ্ভুত ধরনের ধারণা ছিল, তবে এই ধারণা সত্য কিনা তার কোনো যুক্তি নেই। তবে এখন যেহেতু চাঁদ বারবার তার অবস্থান থেকে সরে যাচ্ছে, তার মানে হতেই পারে যে চাঁদ একটি মেগা স্ট্রাকচার, তবে তার ওপর অন্য কোনো কিছু প্রভাব বিস্তার করছে। আমি জানি এই মুহূর্তে ব্যাপারটি হয়তো আমার মতো তোমাদেরও মাথার উপর দিয়ে যাচ্ছে, তবে চিন্তা করো না, কিছুক্ষণ পরেই তোমাদের কাছে সব ক্লিয়ার হয়ে যাবে। যাই হোক, এসব খবর দেখে ব্রায়ানের এবার মনে পড়ে যায় কেসির কথা। সে বুঝতে পারে যে কেসি তাকে যা বলেছিল তার সবকিছুই সত্যি ছিল, তাই দ্রুত সে ডাস্টবিন থেকে কাগজগুলো কুড়িয়ে পড়তে শুরু করে। এরপর ইন্টারনেট থেকে তার ঠিকানা বের করে সে সোজা চলে যায় কেসির সাথে দেখা করতে। এখানে যখন ব্রায়ান তাকে প্রশ্ন করে যে সে এত কিছু সবার আগে জানল কি করে, তখন কেসি জানায় সে অনেক দিন ধরে মেগা স্ট্রাকচার নিয়ে কাজ করছিল, ফলে চাঁদের এমন আচরণে সে বুঝতে পেরেছিল যে হতেও পারে চাঁদও একটি মেগা স্ট্রাকচার। কিন্তু এখানে এমন কিছু চাঁদের উপর প্রভাব বিস্তার করেছে যার জন্যই এটা কক্ষপথ থেকে সরে আসছে। ফলে যদি সেই বস্তুটাকে থামানো যায় তাহলে চাঁদ আবারও তার স্থানে ফিরে যাবে। তার মানে সেই অদ্ভুত ঝাঁকটিকে যেভাবেই হোক ধ্বংস করতে হবে। এদিকে দেখা যায় যে স্পেসশিপটাকে চাঁদে পাঠানো হয়েছিল সেখানে তারা আরেকটি ল্যান্ডার নিয়ে প্রবেশ করে সেই রহস্যময় সুড়ঙ্গের মধ্যে। তবে বেশি দূর যেতে না যেতেই সেই ঝাঁকটি তাদের উপর আক্রমণ করে এই 3 জন নভোচারীকে শেষ করে দেয়। এসব কিছু দেখে নাসার বিজ্ঞানীরা সবাই প্রচণ্ড আতঙ্কিত হয়ে পড়ে। শুধু তাই নয়, চাঁদ আরও কাছে চলে আসায় চাঁদের গ্র্যাভিটির কারণে শুরু হয় ভয়াবহ বন্যা। সেই বন্যার মধ্যে ব্রায়ানরা ফেসে গেলে কেসি একসময় প্রায় মরতেই বসেছিল, কিন্তু সময় মতো ব্রায়ান তাকে বাঁচিয়ে নেয়। ইতিমধ্যে এমন ভয়ঙ্কর দৃশ্য দেখে নাসার ডিরেক্টর ভয় পেয়ে তার পদ থেকে পদত্যাগ করে। এরপর সে জোকে ডিরেক্টর বানিয়ে হোল্ডেন নামের একজনের সাথে দেখা করে আসতে বলে। সেই অনুসারে সেখানে গেলে জোকে দেখানো হয় আজ থেকে 18 বছর আগের একটি ভিডিও। এই ভিডিওতেও স্পষ্ট দেখা যাচ্ছিল সেই অদ্ভুত ঝাঁকটাকে। তার মানে এতদিন নাসা সবার কাছ থেকে এই তথ্য লুকিয়ে রেখেছিল, কিন্তু প্রশ্ন হচ্ছে কেন? জবাবে হোল্ডেন জানায় 1969 সালে অ্যাপোলো 11 যখন চাঁদে ল্যান্ড করেছিল তখন তাদের সিগন্যাল 2 মিনিটের জন্য বন্ধ হয়ে গিয়েছিল। আসলে সেটা কোনো ত্রুটি ছিল না, বরং পুরো পৃথিবী থেকে এই জিনিসটির কথা গোপন রাখতেই তারা এটি করেছিল। আসলে উপর মহলের নির্দেশের কারণে এতদিন সে এসব লুকিয়ে রাখতে বাধ্য হয়েছিল। সে আরও জানায় যে এই অদ্ভুত জিনিসটি অনেক বেশি শক্তিশালী, ফলে সেগুলোকে খতম করার জন্য জুলু নামের একটা স্পেসশিপ ও অস্ত্র তারা প্রস্তুত করেছিল। তবে টাকার অভাবে সেটা আর বাস্তবায়ন করা সম্ভব হয়নি, আর যার কারণেই মূলত আজ এই অবস্থা। এসব কিছু শোনার পর জো সরাসরি ইউএসের সকল সেনাবাহিনীর প্রধানদের সাথে একটি মিটিং করে। কর্নেল তখন তাকে জানায় যে তারা প্ল্যান করেছে চাঁদকে নিউক্লিয়ার বোমা দিয়ে উড়িয়ে দেবে, কিন্তু জো জানায় এমন পাগলামো করা হলে সেটা হবে আত্মঘাতী সিদ্ধান্ত, কেননা চাঁদ ছাড়া পৃথিবীর সবকিছুই ধ্বংস হয়ে যাবে। তবে এখানে কেউই তার কথা তেমন আমলে নেয় না। এখানেই উপস্থিত ছিল তার এক্স হাজব্যান্ড ডেভিড। তো এইসব নিয়ে জো যখন তার সাথে কথা বলছিল তখন সে জানায় যে আমাদের বাঁচতে হলে কলোরাডোতে চলে যেতে হবে, কেননা সেটাই একমাত্র সুরক্ষিত স্থান যেখানে অন্তত অন্যদের চেয়ে বেশি সময় বেঁচে থাকা সম্ভব হবে। তবে এইসব কথার মাঝে জো যখন তার ছেলের হাতে একটা রকেট দেখতে পায় তখনই হুট করেই তার মাথায় একটা বুদ্ধি চলে আসে। তার মনে পড়ে জুলু নামের সেই স্পেসশিপটার কথা। এখন সেটাকে যদি আবারও অ্যাক্টিভ করা যায় তাহলে হয়তো এই বিপদ থেকে উদ্ধার পাওয়া সম্ভব। তাই সে এক মুহূর্ত দেরি না করে জেনারেলকে কল দিয়ে ওই স্পেসশিপটা কোথায় আছে তার ইনফরমেশন বের করে নেয়। এরপর জোর সেনাবাহিনীকে দিয়ে ব্রায়ান ও কেসিকেও সেখানে নিয়ে আসে। এরপর তাদের পুরো ঘটনা বিস্তারিত জানানো হয়। এখানে সে দেখায় যে চাঁদের মধ্যে 25 কিলোমিটারের একটি সুড়ঙ্গ আছে যেখান থেকেই মূলত এই অদ্ভুত জিনিসটি বেরিয়ে থাকে। এছাড়াও সে আরও লক্ষ্য করেছে যে যখনই এই জিনিসটি চাঁদের মধ্যে প্রবেশ করে ঠিক তখনই চাঁদ নিজের অবস্থান থেকে সরে আসে। এছাড়াও এই ঝাঁক বিশেষ করে ইলেকট্রনিক ডিভাইসের উপর আক্রমণ করে তা ধ্বংস করে ফেলে।
এটি মূলত ইলেকট্রনিক ডিভাইসের প্রতি আকৃষ্ট হয়, আর এই কারণে শুরুতে ব্রায়ানদের স্পেসশিপে সরাসরি ঝাঁকটি সেদিন আক্রমণ করেনি, কারণ তাদের স্পেসশিপের পাওয়ার অফ হয়ে গিয়েছিল। তবে ব্রায়ান তার দক্ষতা দেখিয়ে পাওয়ার বন্ধ হওয়ার পরেও স্পেসশিপটিকে পৃথিবীতে নিয়ে আসতে সক্ষম হয়েছিল। এরপর জো বলতে শুরু করে, আমাদের পরিকল্পনা হচ্ছে জুলুর মাধ্যমে ওই সুড়ঙ্গে প্রবেশ করা এবং এরপর স্পেসশিপের সব ইলেকট্রনিক পাওয়ার অফ করে একটা বোমের মাধ্যমে এই অদ্ভুত জিনিসটিকে ধ্বংস করে ফিরে আসা। আর পৃথিবীতে কিভাবে পারফেক্টলি ল্যান্ড করতে হবে সেটা ব্রায়ানের চেয়ে ভালো আর কেউই জানে না। তাই জো এই মিশনে ব্রায়ানকে রাজি করতে চায়। তখন ব্রায়ান তার ছেলের মুক্তির বিনিময়ে এই মিশন করতে রাজি আছে জানালে জো তাতে সম্মতি জানায়। এভাবেই সেই অনুসারে তারা সবাই জুলু নামের সেই স্পেসশিপ নিয়ে কাজ শুরু করে দেয়। এখানে তারা কিভাবে ওই সুড়ঙ্গে যাবে এবং কিভাবে বোম অ্যাক্টিভ করবে এসব কিছু নিয়ে প্র্যাকটিস করতে থাকে। ইতিমধ্যে তাদের হাতে এসে পৌঁছায় সেই ভয়ঙ্কর বিস্ফোরক, যা দিয়ে ধ্বংস করা যাবে সেই ঝাঁককে। ঠিক এরই মাঝে জোয়ের ডিল অনুসারে সানিকে জেল থেকে বের করে ব্রায়ানের কাছে নিয়ে আসা হয়। ছেলেকে মুক্ত অবস্থায় দেখে ব্রায়ান বেশ খুশি এবং স্বস্তি পায়। তবে এখানে দেখা যায় চাঁদ আরও কাছাকাছি চলে আসায় এবার পৃথিবীতে শুরু হয় ভয়াবহ ভূমিকম্পের। সেই ভূমিকম্পের আঘাতে জুলু স্পেসশিপের একটি কুলেন্ট নষ্ট হয়ে যায়। তোমাদের জানিয়ে রাখি, কুলেন্ট হলো সেটা যা রকেটের ইঞ্জিনকে ঠান্ডা রাখে। এখন এসব কিছু দেখে জো আর রকেট না পাঠিয়ে পৃথিবীর কোনো উঁচু স্থানে সবাইকে সরে যেতে বলে, কিন্তু ব্রায়ান জানায় চাঁদ এসে পৃথিবীতে টক্কর খেলে এমনিতেও কোনো স্থান আর নিরাপদ থাকবে না। এখন যেহেতু একটা মেজর ইঞ্জিন নষ্ট হয়ে আছে, তাই কিভাবে তারা চাঁদে রকেট পাঠাবে তা নিয়ে সবাই চিন্তিত হয়ে পড়ে। তবে এখানে কেসি এক নতুন থিওরি আবিষ্কার করে। সে জানায় যেহেতু চাঁদ ইতিমধ্যেই পৃথিবীর অনেক কাছে চলে এসেছে, তাই আমাদের গ্র্যাভিটেশনাল পাওয়ারও অনেক বেড়ে গেছে। তাই আমরা যদি কোনো রকমে এক ইঞ্জিন দিয়ে মহাকর্ষ বলের বাহিরে যেতে পারি, তাহলে বাকি পথটা চাঁদের গ্র্যাভিটি দিয়েই যাওয়া যাবে। এমন থিওরি ব্রায়ানেরও বেশ যুক্তিসঙ্গত মনে হয়। তাই তারা আবারও এই মিশন করার সিদ্ধান্ত নেয়, যেখানে ব্রায়ান রকেটটি ফ্লাই করবে আর জো সেটিকে ন্যাভিগেট করবে, এবং কেসিকেও তারা সাথে নিতে চায়। কেসির যেন এটি বিশ্বাসই হচ্ছিল না যে তার স্বপ্ন সত্যি হতে চলেছে। যাই হোক, ব্রায়ান তার ছেলে সানিকে বিদায় জানিয়ে তার সাথে জোয়ের ছেলে জিমি আর মিকেল নামের এক ভার্সিটির স্টুডেন্ট, যে কিনা জিমির খেয়াল রাখত, তাকে কলোরাডোর সেই সেফ জায়গার উদ্দেশ্যে পাঠিয়ে দেয়। এরপর তারা সব শেষে যখন রকেটটিকে চালু করতেই যাবে, ঠিক তখনই তারা দেখতে পায় বিশাল এক সুনামি তাদের দিকে ধেয়ে আসছে। মানে চিন্তা করো, এক চাঁদের কারণে পৃথিবীর সব কিছুই যেন ওলটপালট হয়ে যাচ্ছে। এ অবস্থাতে ব্রায়ানরা একদম শেষ মুহূর্তে এসে রকেটটাকে চালু করে দিতে সক্ষম হয়, আর ফাইনালি তারা চাঁদের দিকে যেতে শুরু করে। এসব কিছু দূর থেকে সানি ও জিমিরা দেখে উল্লাসে ফেটে পড়ে। তবে তাদের এই হাসি তখনই মিলিয়ে যায় যখন দেখা যায় এই ভয়ঙ্কর সুনামি তাদের দিকেই ধেয়ে আসছে। তাই আর সময় নষ্ট না করে তারা ছুটতে থাকে উঁচু স্থানে যাবার জন্য। এদিকে ইতিমধ্যে একটা নির্দিষ্ট সীমা অতিক্রম করার পর কেসির পরামর্শে স্পেসশিপের দুটো ইঞ্জিন ডিটাচ করে দেওয়া হয়। এরপর বুস্টার ইঞ্জিনের সাহায্যে কোনো মতে তারা চাঁদের গ্র্যাভিটির দিকে যেতে থাকে। এরপর নির্দিষ্ট স্থানে গিয়ে তারা নিজেদের বাকি কাজগুলো করতে থাকে। ঠিক সেই সময় তাদের পাশেই দেখা যায় বিশাল আকৃতি নিয়ে বেরিয়ে আসছে সেই ভয়ঙ্কর ঝাঁক। হয়তো এক্ষুনি সেটি তাদেরকেও গ্রাস করে নেবে, কিন্তু তার আগেই ব্রায়ানরা তাদের স্পেসশিপের সব ইলেকট্রনিক ডিভাইস বন্ধ করে দেয়, কেননা এই জিনিসগুলো কেবল তখনই আক্রমণ করত যখন কোনো ইলেকট্রনিক ডিভাইস অ্যাক্টিভ থাকত। এদিকে পৃথিবীতে ঘটতে থাকে আরও এক দুর্যোগ। চাঁদের থেকে ছিটকে পড়া সব বড় বড় পাথর ইতিমধ্যেই আছড়ে পড়তে শুরু করে পৃথিবীর বুকে। ফলে এর আঘাতে পুরো পৃথিবীতে ঘটতে থাকে বিশাল বড় বিস্ফোরণ। অন্যদিকে সানিরা যখন কলোরাডো যাচ্ছিল, তখন একদল ডাকাত তাদের গাড়িতে আক্রমণ করে তাদের সবকিছু লুট করে নিয়ে যায়। ফলে আর কোনো উপায় না পেয়ে তারা নিরুদ্দেশের মতো হাঁটতে থাকে। তবে তখনই চাঁদের বড় বড় টুকরোগুলো তাদের উপরেও আছড়ে পড়তে শুরু করে। এমন অবস্থায় তারা কি করবে তা ভেবে না পেয়ে ছুটতে থাকে অজানার দিকে। এদিকে ব্রায়ানরা ইতিমধ্যেই সেই সুড়ঙ্গের কাছে ওই বোম্বারটা রেখে অপেক্ষা করতে থাকে ঝাঁকগুলোর জন্য। এর কিছুক্ষণের মধ্যেই সেই জিনিসটি গর্ত থেকে বেরিয়ে এসে তাদের স্পেসশিপটাকেই ঘিরে ধরে। আসলে ব্রায়ান সব ডিভাইস বন্ধ করলেও যে রিমোট দিয়ে তারা বোমটা ব্লাস্ট করবে সেটা অন ছিল। ফলে এই ঝাঁকগুলো তাদের উপর আকৃষ্ট হয়ে আক্রমণ করতে চায়।
এটা বুঝতে পেরেই ব্রায়ান এক মুহূর্ত দেরি না করে রিমোটটিকে ভেঙে ফেলে ঝাঁকটি একদম শেষ মুহূর্তে তাদের অ্যাটাক না করে আবারও গর্তে চলে যায়। এসব কিছু দেখার পর তারা এবার সিদ্ধান্ত নেয় স্পেসশিপের সকল ইলেকট্রনিক জিনিস অফ করে সুড়ঙ্গের মধ্যে প্রবেশ করার, কারণ যে করেই হোক তাদের এই জিনিসটাকে ধ্বংস করতেই হবে। এদিকে সানিরা যেতে যেতে ফাইনালি কোনোভাবে তার সৎ বাবার সন্ধান পেয়ে যায়। তবে সেখানে গিয়েই তারা জানতে পারে যে এই স্থানও নিরাপদ নয়, কেননা চাঁদের কারণে কিছুক্ষণের মধ্যেই এই এলাকার সব অক্সিজেন শেষ হয়ে যাবে, যার ফলে এক্ষুনি তাদের অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা করতে হবে। সেই অনুসারে তারা সবাই বেরিয়ে পড়ে অক্সিজেনের সিলিন্ডার খোঁজার উদ্দেশ্যে। এদিকে ব্রায়ানরা ইতিমধ্যে শাটল স্পেসশিপে চড়ে রওনা দেয় সুড়ঙ্গের মাঝে। তবে যাওয়ার সময় দেখা যায় যে এক বিশাল পাথর এসে তাদের মেইন স্পেসশিপটাকে ধ্বংস করে দিয়েছে। তার মানে এখান থেকে ফিরে যাওয়ার আর কোনো উপায় তাদের বাকি রইল না। কিন্তু এত সব চিন্তা না করেই তারা ধীরে ধীরে চাঁদের অভ্যন্তরে প্রবেশ করতে থাকে। তবে কিছু দূর যাওয়ার পর ভিতরের অংশ দেখে তাদের সবার চোখ যেন কপালে উঠে যায়। এতদিনের সব বিজ্ঞানীদের ধারণাই আজ সঠিক প্রমাণিত হতে থাকে, কারণ এখানে দেখা যায় যে এই চাঁদ কোনো মহাজাগতিক কিছু নয়, বরং এটা হলো একটা মেগা স্ট্রাকচার, যার ভেতরে মাটি বালুর বদলে রয়েছে হাইটেক সব প্রযুক্তি। এরপর তারা দেখতে পায় সেই চকচকে স্টারটিকে, যেটাই মূলত এই মেগা স্ট্রাকচারকে পাওয়ার সাপ্লাই করত। এছাড়া তারা দেখে যে এই অদ্ভুত জিনিসগুলো সেই স্টারটিকে ঘিরে আছে, আর এই কারণে চাঁদ ঠিকমতো নিজের কাজ করতে না পেরে ধীরে ধীরে পৃথিবীর কাছে আসতে শুরু করেছে। অর্থাৎ এই সব কিছুর জন্য দায়ী এই কালো বর্ণের ঝাঁক। কিন্তু এই জিনিসটা আসলে কি, এর উত্তর একটু পরেই আমরা পাবো। এদিকে সানিরা বিভিন্ন জায়গায় অক্সিজেন খুঁজতে খুঁজতে কয়েকটা সিলিন্ডার পেয়ে যায়, কিন্তু তখনই সেই ডাকাতগুলো আবারও এসে তাদের কাছ থেকে সেগুলো কেড়ে নিতে শুরু করে। কিন্তু সানি এবার অত্যন্ত চালাকির সাথে তাদের ডিচ করে সেখান থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়। অন্যদিকে ব্রায়ান স্পেসশিপের পাওয়ার অন করেছিল যাতে দ্রুত তারা আরও গভীরে যেতে পারে, কিন্তু ইলেকট্রনিক ডিভাইস অ্যাক্টিভ হয়ে যাওয়ার কারণে সেই ঝাঁকগুলো টের পেয়ে যায় আর মুহূর্তেই তাদের দিকে ছুটে আসতে শুরু করে। এভাবেই তারা অপেক্ষা করতে থাকে এই ঝাঁকগুলোর জন্য, কেননা তার প্ল্যান ছিল সেটা কাছে এলেই এই বম দিয়ে তাদের শেষ করে দেবে। কিন্তু এখানেই ঘটে উল্টো কাহিনী। সেই ঝাঁকগুলো যেই না কাছাকাছি চলে আসে তখনই ব্রায়ান তার স্পেসশিপের কন্ট্রোল হারিয়ে ফেলে। দেখে মনে হয় যে অন্য কেউ তার এই স্পেসশিপটিকে কন্ট্রোল করছে। এরপর সেই ঝাঁক তাদের ঘিরে ফেললে তারা সবাই ভেবেই নেয় যে এটাই তাদের শেষ সময়। কিন্তু তাদের অবাক করে দিয়ে এক শক্তিশালী নীল আলো এসে তাদের সেই ঝাঁক থেকে টেনে বের করে আনে, আর এরপর দরজা বন্ধ করে দিয়ে তাদের বাঁচিয়ে নেয়। ইতিমধ্যে তারা সবাই জ্ঞান হারিয়ে ফেলেছে, আর তাদের ল্যান্ডারটিও পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এমন অবস্থায় এক সবুজ রঙের লেজার তাদের উপর এসে তাদেরকে স্ক্যান করতে শুরু করে। দেখে মনে হয় যেন কেউ একজন তাদের ব্রেনকে স্ক্যান করে নিচ্ছে। অন্যদিকে পৃথিবীতে সেনাবাহিনীরা রেডি হয়ে আছে যে যখনই চাঁদ একদম কাছাকাছি চলে আসবে তখন নিউক্লিয়ার বম দিয়ে তা ধ্বংস করে দেওয়া হবে। এদিকে দেখা যায় চাঁদ ইতিমধ্যেই অনেক কাছে চলে এসেছে, যার ফলে পুরো পৃথিবীতে যেন শুরু হয় এক মহাপ্রলয়। চারিদিকে চাঁদের টুকরোগুলো পড়ে পড়ে সব ধ্বংস হতে শুরু করে। এছাড়াও চাঁদের গ্র্যাভিটির জন্য পৃথিবীর সবকিছু চাঁদের দিকে চলে যেতে শুরু করে। ঠিক এমন অবস্থার মধ্যে সানিরা প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে কোনো সেফ জায়গায় পৌঁছানোর জন্য। একে একে তারা এমন এমন সব বিপদের হাত থেকে বাঁচতে থাকে যা দেখলে তুমিও আটকে উঠবে। অন্যদিকে সেই চাঁদের মধ্যে থাকা ব্রায়ান ইতিমধ্যে জ্ঞান ফিরে পেয়েছে। এখানে জো আর কেসি নিজেদের আবিষ্কার করে এমন একটা স্থানে যেখানে অক্সিজেনের কোনো অভাব নেই। তার মানে এটাও হয়তো কোনো একটা স্পেসশিপ হবে। তবে এখানে তারা ব্রায়ানকে খুঁজে পায় না, তাই তাকে খোঁজার জন্য তারা সেখান থেকে নেমে সামনে হাঁটতে শুরু করে। এখানে যাওয়ার সময় তাদের সামনে একটা দরজা অটোমেটিকভাবেই খুলে যায়। পুরো দৃশ্য দেখে তারা বুঝতে পারে যে এটা আসলেই কোনো এলিয়েন স্পেসশিপ। তার মানে এখানে তারা ছাড়াও অন্য কেউ আছে। অন্যদিকে ব্রায়ানকে দেখা যায় একটা রুমের মধ্যে, যেখানে তার উপর একটা তীব্র আলোর রোশনি ফেলা হচ্ছিল। হঠাৎ সে অবাক হয়ে দেখে তার সামনে তার ছোট্ট ছেলে সানি বসে আছে। তখন ব্রায়ান অবাক হয়ে বলে, তুমি দেখতে একদম আমার ছেলের মতো, কিন্তু আমি জানি তুমি আমার ছেলে না, তাহলে কে তুমি? এসব কিছুর জবাবে সেই সানি জানায় যে আমাকে তৈরি করা হয়েছে তোমার মস্তিষ্কের সাবকনশিয়াস থেকে। এরপর সে জানায় আজ থেকে লক্ষ কোটি বছর আগে মানুষ এক্সিস্ট করত, যারা কিনা এই গ্যালাক্সির অন্য প্রান্তে বসবাস করত। তারা ছিল অনেক বেশি অ্যাডভান্স, তাই শুধু তাদের গ্রহতেই নয়
তারা স্পেসেও বেশ স্বাচ্ছন্দ্যভাবে থাকার কৌশল বের করে ফেলেছিল। যুদ্ধ, বিদ্রোহ, হিংসা এগুলো তারা প্রায় ভুলেই গিয়েছিল। তাদের জীবন ছিল অসম্ভব সুন্দর। আর এই সব কিছু সঠিকভাবে পরিচালনা করত সেন্ট্রাল নামের একটি কম্পিউটার সিস্টেম, অর্থাৎ এক অ্যাডভান্স এআই সিস্টেম। কিন্তু হঠাৎ একদিন এই এআইয়ের মধ্যেই নিজস্বতা আসতে শুরু করে, যার ফলে তারা আর সাধারণ মানুষের গোলামি করতে চায় না। যেই এআই এর সাহায্যে তারা এত অ্যাডভান্স হতে পেরেছিল, তারাই তাদের জন্য কাল হয়ে দাঁড়ায়। একসময় এসব এআই একত্রিত হয়েই মূলত এই ঝাঁকটিতে পরিণত হয়, আর তারা মানুষদের শেষ করতে শুরু করে। ঠিক তখনই ব্রায়ান দেখতে পায় যে সানি এখন বড় হয়ে সামনে এসেছে। সানি বলে, আমি আসলে তোমাদের চাঁদের ভেতরের অপারেটিং সিস্টেম। আমার কাজ হলো তোমাদের আসল সত্যিটা জানানো। এই এআই এর আঘাতে যখন পূর্বপুরুষেরা প্রায় ধ্বংস হয়ে যাচ্ছিল, তখন তারা মহাকাশের এক সিক্রেট জায়গায় গিয়ে কয়েক প্রজন্ম ধরে এমন বেশ কয়েকটি মেগা স্ট্রাকচার বানায়, যেগুলোর কাজ ছিল মহাকাশে এমন জায়গা খোঁজা যেখানে প্রাণের অস্তিত্ব আবারও গড়ে তোলা সম্ভব। তবে তাদের মধ্যে কেবল একটি, অর্থাৎ বর্তমানের চাঁদই কেবল টিকে ছিল। তবে এরপরই সেই ন্যানোবটের ঝাঁক মানুষের সেই শেষ কলোনিটিকেও পুরোপুরি ধ্বংস করে দেয়। তখন ব্রায়ান জিজ্ঞেস করে, তাহলে তারা এই মুনের স্পেসশিপে উঠেনি কেন? উত্তরে সে জানায় এটি সম্ভব ছিল না, কেননা যদি কোনোভাবে এর ভেতর কোনো অর্গানিক লাইট জ্বলত, তাহলেই সেই ন্যানোবট তার সন্ধান পেয়ে যেত। তাই তারা নিজেদের উৎসর্গ করে দিয়ে এই স্পেসশিপে মানুষের কিছু ডিএনএ রেখে যায়, যাতে করে পরবর্তীতে মানবজাতিকে আবারও ফিরিয়ে আনা যায়। এভাবেই এই সৌরজগতই ছিল একমাত্র জায়গা যেখানে নতুন জীবন শুরু করা সম্ভব ছিল। তাই এখানেই এই স্ট্রাকচারটি শুরু করে দেয় নতুন এক পৃথিবী তৈরি করার, আর তাদের সেই ডিএনএর সাহায্যে আবারও ফিরে আসে মানবজাতি। তবে এই ন্যানোবটের ঝাঁক অবশেষে চাঁদকেও খুঁজে বের করে ফেলে। তারা সব সময় চেয়েছিল মানুষ যেন পুরোপুরি ধ্বংস হয়ে যায়। এজন্যই মূলত তারা প্রথমে চাঁদকে ধ্বংস করে এবং এরপর পৃথিবীকেও। অর্থাৎ পৃথিবীকে বাঁচাতে হলে এই এআইকে যে কোনো মূল্যেই ধ্বংস করতে হবে। কেবল তাহলেই চাঁদ আবারও নিজের কক্ষপথে ফিরে গিয়ে সবকিছু ঠিক করে দেবে। এসব কথা জানিয়ে সানি তার সামনে থেকে চলে যায়। ইতিমধ্যে কেসি আর জো সেখানে এসে পড়লে সে তাদেরকে এই সব কিছু খুলে বলে। ফলে এবার সবাই প্রতিজ্ঞা করে যে যে করেই হোক তারা এর শেষ দেখেই ছাড়বে। এই বলে তারা যখনই বাহিরে আসে, তখনই তারা দেখতে পায় তাদের সেই স্পেসশিপটা একদম নতুনের মতো করে দেওয়া হয়েছে। আর সেখানে আগে থেকেই রাখা ছিল সেই নিউক্লিয়ার বোমটি, যা দিয়ে এই ন্যানোবটের ঝাঁকটিকে ধ্বংস করা সম্ভব। অতঃপর তারা যেই না স্পেসশিপ চালু করে, ঠিক তখনই তার সিগন্যাল পেয়ে সে এআই তাদের উপর হামলা করতে চলে আসে। তখন ব্রায়ান বুদ্ধি করে দরজার কাছে স্পেসশিপটিকে রাখে। তারপর যখন ন্যানোবটের ঝাঁক অর্থাৎ এআই কাছে আসে, তখন তারা দরজা বন্ধ করে তাকে সেখানেই আটকে ফেলে এবং দ্রুত তারা সেখান থেকে বেরিয়ে যায়। অন্যদিকে পৃথিবীতে চলছে এক ধ্বংসলীলা। ইতিমধ্যে উঁচু জায়গাগুলোতে অক্সিজেন প্রায় শেষ হয়ে গিয়েছে। এখানে দেখা যায় টমের ছোট মেয়ের অক্সিজেনের বোতল শেষ হয়ে গেছে। ব্যাপারটি দেখেই সে বুঝতে পারে এই মুহূর্তে যদি তার মেয়ের অক্সিজেন শেষ হয়ে যায়, তাহলে বেচারি এখানেই মারা পড়বে। তাই সে নিজের অক্সিজেন মাস্ক খুলে তার ছোট্ট মেয়েটিকে পরিয়ে দিয়ে নিজের জীবন তার জন্য উৎসর্গ করে দেয়। এদিকে সেই এআই ব্রায়ানদের পিছনে ছুটে চলেছে। তখন তারা দেখতে পায় এখানে এমন আরও অনেক স্পেসশিপ রয়েছে যা আগেও এই ন্যানোবটের বিরুদ্ধে যুদ্ধ করত। তাই ব্রায়ান বুদ্ধি করে এই ঝাঁকে সেসবের দিকে নিয়ে যেতে থাকে, যার ফলে সেই ডিফেন্স সিস্টেম অ্যাক্টিভ হয়ে এআইগুলোর উপর হামলা করতে থাকে। এর কারণে ন্যানোবটগুলো বেশ ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে ঠিকই, কিন্তু তারা এতটাই শক্তিশালী ছিল যে এমন আঘাতেও তাদের বিশেষ কোনো ক্ষতি হয় না। তবে ইতিমধ্যে চাঁদ পৃথিবীর অনেক কাছে চলে এসেছে দেখে আর্মিরা রেডি হয়ে যায় নিউক্লিয়ার অ্যাক্টিভ করার জন্য। কিন্তু তৎক্ষণাৎ সেখানে জোয়ের এক্স হাজবেন্ড এসে জানায় যে চাঁদে এখনও ব্রায়ান ও জো রয়েছে এবং তার বিশ্বাস যে তারা এর সমাধান অবশ্যই করবে। ফলে সে কোনোভাবেই এই পরমাণু অ্যাক্টিভ করতে দেয় না। তবে এভাবে আর কতক্ষণ? ফাইনালি তারা বুঝতে পারে যে এই এআইকে থামানোর একমাত্র উপায় হচ্ছে তাদের ভিতরে গিয়ে আত্মঘাতী আক্রমণ করা। তাই এবার ব্রায়ান সিদ্ধান্ত নেয় সে নিজেই ওই এআইয়ের মধ্যে গিয়ে এই শক্তিশালী বোমাটার বিস্ফোরণ ঘটাবে। তবে আমরা দেখতে পাই কেসি নিঃশব্দে সেই বোমটিকে নিয়ে স্পেসশিপের দরজা বন্ধ করে দেয়। অর্থাৎ ব্রায়ানের বদলে সে নিজেকে উৎসর্গ করে বোমটিকে অ্যাক্টিভ করে দিবে।
ব্রায়ান তখন তাকে মোটেও এই কাজ করতে দেয় না, কিন্তু পুরো পৃথিবীকে বাঁচাতে কেসি তার সিদ্ধান্তে অটল থাকে। ফলে তাদেরকে বিদায় জানিয়ে সে স্পেসশিপের সেই অংশটি তাদের থেকে বিচ্ছিন্ন করে ফেলে। এরপর যখনই সেই ন্যানোবটের ঝাঁক তাকে ভিতরে নিয়ে যায়, তখনই ওই বম অ্যাক্টিভ করার মাধ্যমে ফাইনালি পুরো ঝাঁকটিকেই সে ধ্বংস করে ফেলতে সক্ষম হয়। অবশেষে কেসি নিজের প্রাণের বিনিময়ে বাঁচিয়ে নেয় পুরো পৃথিবীকে। কিন্তু এই বিস্ফোরণের কারণে ব্রায়ানরা ছিটকে পড়ে, আর এর প্রভাব পৃথিবীতেও এসে পড়ে। তবে এবার দেখা যায় অদ্ভুত এক ঘটনা। সেই এআই ধ্বংস হবার সাথে সাথে চাঁদ আবারও ধীরে ধীরে পৃথিবী থেকে দূরে সরে যেতে শুরু করে। অর্থাৎ এখন থেকে চাঁদ আবারও নিজের গতিতেই পুরো পৃথিবীকে ব্যালেন্স করে রাখতে চলেছে। এরপর আমরা দেখতে পাই ব্রায়ান ও জো এই বিস্ফোরণের কারণে ছিটকে পৃথিবীতেই ল্যান্ড করেছে। অতঃপর স্পেসশিপ থেকে নেমে তারা দেখতে পায় অবশেষে পৃথিবী আবারও ঠিক আগের মতো স্বাভাবিক হতে শুরু করেছে। এর কিছুক্ষণের মধ্যেই তাদের সিগন্যাল পেয়ে একটা রেস্কিউ হেলিকপ্টার চলে আসে, আর এভাবেই সবাই সবার পরিবারের সাথে আবারও মিলিত হয়। ফাইনালি তাদের আপ্রাণ চেষ্টায় চাঁদ আবারও নিজের কক্ষপথে ফিরে আসতে সক্ষম হলো। তবে এবার চাঁদের আকৃতি ছিল বড়ই অদ্ভুত। এই নতুন চাঁদের চারিপাশে শনি গ্রহের মতো একটা বলয় তৈরি হয়ে গেছে, আর দূর থেকে এখন তাকে দেখতে একটা মেগা স্ট্রাকচার বলেই মনে হচ্ছে। এখানে মুভির একদম শেষের দিকে আমরা আবারও কেসিকে দেখতে পাই চাঁদের মধ্যে। তার মানে কেসি এখন চাঁদেরই একটি অংশ হয়ে গেছে, যেখানে তার মা তার কাছে এসে কেসিকে অভিনন্দন জানাচ্ছে। ঠিক এমনই এক মুহূর্ত দিয়ে এই জটিল কনসেপ্টের মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো তোমাদের কাছে ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানিও কিন্তু। আর হ্যাঁ, এই মুভিটা কেবল কাল্পনিক ফিকশন দিয়ে তৈরি, তাই আমার বিনীত অনুরোধ থাকবে এর সাথে বাস্তবতার লজিক মিশিয়ে বিচার করো না। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করছি খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।